প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানে। আমাদের আজকের অনুষ্ঠানে আমরা আলোচনা করব ছাত্র রাজনীতি নিয়ে, এবং এই জন্য আমাদের স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি বাহাদুর ব্যাপারী এবং আছেন ছাত্র দলের সাবেক সহসভাপতি ও সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের ভূঁইয়া এমপি। স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আমরা ছাত্র রাজনীতি এখন গত কয়েকদিনের একটু আলোচিত বিষয়। ঠিক ছাত্র রাজনীতি বললে ভুল হবে। ছাত্রলীগ যে সমস্ত কর্মকাণ্ড করছে তার সঙ্গে ছাত্রদল, ছাত্রলীগ, কোন্দল, মারামারি ইত্যাদি সবকিছু মিলিয়ে এখন একটা আলোচ্য বিষয় হচ্ছে। আমি শুরু করি আসলে ছাত্রলীগের পক্ষ থেকেই। আমরা দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ছাত্রদলের একটা ছোট দল, তারা ভিসির সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখা করতে গেল, তখন তাদেরকে বেধড়ক পেটানো হলো। আমরা গতকাল দেখলাম রাজশাহীতে ক্যাম্পাসের, যদিও বলা হচ্ছে যে মেন গেটের বাইরে, এ কারণে আমার কথা হলো যে ছাত্রলীগ কবে আসলে চৌকিদারির দায়িত্বটা পেল? আপনারা যখন থেকে করে আসছেন সেটা আজকে পত্রিকা পড়ে মনে হচ্ছে যে অছাত্র যাতে না আসতে পারে সেই জন্য আমরা বেধড়ক পিটিয়েছি। এটা রাজশাহীতেও একই কথা। ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসির সাথে দেখা করতে গিয়েছে, সেটাও তাদের অছাত্র কার্ড দেখিয়ে, ছাত্রলীগের কাছে কার্ড দেখিয়ে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে হবে? এখানে তিনটি কোশ্চেন। প্রথমটা হলো ছাত্র নেতার কেন অ্যাপয়েন্টমেন্ট লাগবে টু ভিজিট ভিসি অফ ঢাকা ইউনিভার্সিটি। দ্বিতীয়ত হলো ছাত্রলীগ কেন ছাত্র দলকে মারতে যাবে? ছাত্ররা তো পড়াশোনা করবে, লেখাপড়া করবে, পরীক্ষা দিবে। তৃতীয়ত হলো কে কাকে মারলো, কি কারণে মারলো। চতুর্থত হলো এই মারামারিতে কে বেনিফিটেড হলো, কে ক্ষতিগ্রস্ত হলো। আমি এত প্রশ্ন করিনি, আপনি রিসার্চ গবেষণার মতন করছেন। আমি একদম সহজ সাধারণ মানুষের মতন করে প্রশ্ন করলাম যে ছাত্রলীগের কাজের আমি আরপিও নিয়ে কথা বলবো নিশ্চিত, কিন্তু আমার প্রথম প্রশ্নটা যে চৌকিদারির দায়িত্বটা কবে থেকে হলো? ছাত্রলীগ চৌকিদার না, ছাত্রলীগ ছাত্র পড়াশোনা করবে। যারা এই দায়িত্ব পালন করে এবং করার চেষ্টা করে, আপনি এটাকে দায়িত্ব বলছেন? না, দায়িত্ব বলিনি। যারা এই কাজ করে তারা অবশ্যই ছাত্রলীগের নীতি আদর্শ বা ছাত্র সংগঠনের নীতি আদর্শের সাথে একাত্ম না। আমি মনে করি যারা ছাত্রলীগের দায়িত্বে বর্তমান আছে তারা অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত এবং তারা বহিষ্কার করে দেওয়া উচিত। কে করবে এটা ছাত্রলীগের বর্তমান কমিটি আছে, তারা করবে। তারপর আমি আরেকটা প্রশ্ন করছি, কাকে মেরেছে, কে মেরেছে? এখানে আমরা পত্রপত্রিকায় দেখেছি, নাম সহ দেখেছি, কিছু কিছু জায়গায় কারো পদেরও বর্ণনা হয়েছে। আমি যতটুকু জানতে পেরেছি যে এখানে স্পেসিফিক কিছু নাম এসেছে, তাকে মারা হয়েছে অমুক, তাদের পজিশন ব্যাখ্যা তেমন নাই। কিন্তু ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদকের নেতৃত্বে 10 জনের একটি টিম বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা। তার যাওয়ার আগেই এই ঘটনা ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র হিসাবে এবং এই পরিবারের মান অক্ষুণ্ণ রাখার ব্যাপারে এটা বলতে চাই যে এইরকম ঘটনা কখনোই একজন ছাত্রের কাম্য নয়, বা আমাদের কাম্য নয় যারা ঢাকা বিশ্ববিদ্যালয়তে চলে এসেছি। আপনিও যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলেন, আপনারও কাম্য নয় যে এই বিশ্ববিদ্যালয়ে এরকম ঘটুক। আর ভিসির কেন দাওয়াত অ্যাপয়েন্টমেন্ট লাগবে? যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক সূতিকাগার, মধুর ক্যান্টিন যেখানে বলতে, সেখানে সবাই সেখানে যাবে। সেখানে কেউ বাধা দিয়েও কেউ প্রোটেক্ট করতে পারবে না এবং কেউ আমন্ত্রণ জানিয়েও রাজনীতি করতে পারবে না। এখানে দুইটি বিষয়। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাব কি যাব না, এটা আন্তরিকতার ব্যাপার। যেই ছেলেটা ভিসির কাছে অনুমতি চায়, তাহলে মনে করে তার যাওয়া না যাওয়া নিয়ে একটি কোশ্চেন থাকতে পারে। সে কি যেতে চায় কি যেতে চায় না, সে কি এইটা একটি খবর বানাতে চায় কি না। আচ্ছা, অনুমতি নিয়ে যাওয়াটা কি অন্যায়ের কিছু না? অনুমতি, সে তো ছাত্র রাজনীতি করে, তার দরকার নেই তো। স্যার, আমি ছাত্র সংগঠনের নেতা, আপনি কি আপনার সময় এবং আমাদের সময় দেখুন। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এটা পত্রিকায় খবর বানানোর জন্যই ওনারা ভিসির সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করে চারিদিকে জানান দিয়ে গিয়েছে এত কিছু? আমার তো অনেকটা মনে হইতে পারে। আপনি যে সংগঠনটি করে এসছেন, যে সংগঠনের নেতৃত্ব দিয়ে এসছেন, তাকে আপনি ডিফেন্ড করে বলছেন? আমি ডিফেন্ড করতে চাই না, আমি ডিফেন্ড করতে, ভুল ইজ অলওয়েজ ভুল। ভুল কখনোই একটি সুন্দর জিনিস তৈরি করতে পারেনি। যেমন একদিন আমাকে মেরে, অজয়কে মেরে, তারপর সভাপতি লিয়াকত বাবু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট দেলোয়ারকে মেরেও যখন ম্যাডাম খালেদা জিয়া ক্ষমতায় থাকতে পারে নাই, এবং তাদের মারার কারণেই এই আওয়ামী লীগের সরকার, যেহেতু আওয়ামী লীগ পরবর্তী ক্ষমতায় এসেছে, বিপুল ভোটে পেয়েছে, সেটা
এই ইতিহাস আছে। এদেশের গণতান্ত্রিক সরকারের বয়স খুবই কম, খুব অল্প সময়ের মধ্যে 5 বছর মেয়াদী সময় ছিল। সেখানে আমাদের অভিজ্ঞতা হলো এইরকম কাজ করে কখনোই এই পথ পার হওয়া যায় না। যারা মারামারি করে, আপনার কাছে মরালটা জানতে চাই, আপনি কি বলতে চাইলেন? তার মানে হলো যে আপনাকে অজয় করকে মেরে টেরে ম্যাডাম খালেদা জিয়া ক্ষমতায় আসতে পারেন নাই, তাহলে আপনাদের ছাত্রলীগ এখন যা যা করছে তার মরালটা কি? দ্যাট ইজ দ্য কোশ্চেন। ব্যাক টু দেয়ার হিস্ট্রি। আপনার খেয়াল থাকবে শিক্ষা ভবনে একদিন মারামারি হয়েছিল এবং ছাত্রলীগের নাম ভাঙিয়ে ক্যাডাররা গিয়ে গুলি করেছিল। কে করেছে নাম পরে বলি। এবং একদিন দেখা গেল পত্রিকায় ছবি আসলো ছাত্রলীগের এক নেতা ছাত্রদলের মিছিলে মারাত্মকভাবে হামলা করলো। এখন দেখি ওই পত্রিকায় কয়েকদিন আগে গণমাধ্যমে গোল চিহ্ন দিয়ে এই ছেলের নাম হিরু, সে ছাত্রলীগের হয়ে ওখানে হামলা করেছিল এবং বর্তমানে ছাত্রদলের বিশ্ববিদ্যালয়ের সভাপতি হয়েছে। আমি যদি বলি অনুপ্রবেশ করা, সেটা আমার জন্য ক্ষতিকর, এবং আমি যদি বলি সে আমায় দেখতে পারিনি, সেটাও আমার ব্যর্থতা, আমি এটা মেনেই বলতেছি। এইরকম ঘটনার পর ম্যাডাম খালেদা জিয়া, উনি জাতীয় নেত্রী, এবং পিপিআর এর কথা আমি, আরপিওর কথা আমি না বলি, সে যে সিদ্ধান্ত নিব নেতা অলওয়েজ কাজ করতেছে। সে কি করলো, 7 দিন ব্যাপী 90 জনের বক্তৃতা শোনার পর এই ছেলেটাকে বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব। আমি আপনাকে মডেল জিজ্ঞেস করেছিলাম যে আপনি ইতিহাসের কথা বললেন, আপনার পিটুনি খাওয়ার কথা বললেন, অজয় করকে পিটুনি খাওয়ার পরে ম্যাডাম খালেদা জিয়া ক্ষমতায় আসতে পারেন নাই। কিন্তু আমরা তো বলবো না যে এবার আওয়ামী লীগ বা মহাজোট সরকার ক্ষমতায় ছাত্রলীগের কারণে আসে নাই। কিন্তু আপনি যেই গল্পটি করলেন, যেই ইতিহাসটি বললেন, সেই ইতিহাসের মরালটা যদি সোজাভাবে বলতে যাই, আমি তো আসলে মানে আমার তো নানান রকমের বদনাম আছে, যে মুন্নি সাহা নানান রকমের কথা বলে। আপনার কথা যদি সোজা করে সাধারণ মানুষের জন্য আমি প্রশ্ন এটা ট্রান্সলেট করে যাই, তার মানে হলো যে এই ইতিহাসের এই একই রকমের শিক্ষা হবে। আপনি রেফারেন্স দিয়ে বললেন হিরোর কথা, হিরোর কথা বললেন যে শিক্ষা ভবনের মারামারিতে, এবং সেই এখন ছাত্র দলে বিশ্ববিদ্যালয়ের সভাপতি জায়গা পেয়েছে। ছাত্রলীগের কাজ আর কি কি ইতিহাস থেকে তাহলে শিক্ষা পায় না? ছাত্রলীগের কাজ কি কি? তাহলে আপনি বলতে চাচ্ছেন যে যারা এখন এই ধরনের কাজগুলো করছে ছাত্রলীগে, সেখানে আবারও হয়তো 3 বছর পরে ওরকম গোল চিহ্ন দিয়ে আপনারা রিপোর্ট করবে, তাহলে এরা কি ঘাস খায় নাকি? এখানে কোশ্চেন, যেহেতু বিশাল সংগঠন, আমাদের কেন্দ্রীয় কমিটি আছে, ইউনিট কমিটি আছে, তারপরের কমিটিতে কে থাকলো না থাকলো, এটা কিন্তু একটি কালচারালি পরিবর্তন হয়েছে। 91 সালের 96 সালে কি দেখলাম, নির্বাচন হলো হঠাৎ করে রাতে জয় বাংলা, যেখানে ছাত্রলীগ কখনোই ছিল না, মহসিনের কথা খেয়াল আছে। আবার 1 অক্টোবর কি একই রাত্রে, ওই রাতে কি দেখলাম, হঠাৎ করে ওখানে বাংলাদেশ জিন্দাবাদ হয়ে গেল। এইরকম একটি মরাল দুর্বল অবস্থা। হ্যাঁ, আমি বলছি এই ধরনের কথা আপনারা টক শোতে বলেন, আপনারা যখন সংগঠনে গিয়ে কথা বলেন সেখানেও বলেন, কিন্তু যেই ব্যাপারটা মানে ইতিহাস অমুক রেফারেন্স হিসেবে একই কথা বারবার করে রিপিট হচ্ছে, মানে ভাঙা রেকর্ড হচ্ছে। এবং ভাঙা রেকর্ডের আমার এখন প্রশ্ন হলো, এই ভাঙা রেকর্ডের মানে এই যে রিপিটেটিভ একই ঘটনা, এটার খেসারতটা কার দিতে হবে আপনি বলেন? জাতির সংগঠনের দিতে হয়। কিন্তু এই আমি ছাত্রলীগের স্পেসিফিক যেসব কর্মকাণ্ডের কথা বলি, আপনি এমসি কলেজ ছাত্রাবাসে আপনি গুলি করেন, এই গভর্নমেন্ট 1 বছরে যে পারফর্ম করেছে, সেই পারফর্মেন্স ডেইলি স্টারের যে ওরা ওপিনিয়ন পোল করে, সবকিছুতে ভালো ছিল আদার দেন ছাত্রলীগ। আপনাদের নিশ্চয়ই মনে আছে, আপনার কেমন লাগে ছাত্রলীগের আপনি সভাপতির দায়িত্ব পালন করেছেন, যখন নাকি পত্রিকায় একটা কার্টুন আঁকা হয় যে একটা ছাগলের কান ধরে তার উপরে লেখা থাকে ছাত্রলীগ, তার মানে লাখ টাকার বাগান খেলো 2 টাকার ছাগলে। এই 2 টাকার ছাগলদের আপনাদের কেন পালতে হবে? এত বড় মানে এরকম কঠিন কথার উত্তর দিতে হইলে আমার আবারও জনগণ আজকে প্রশ্ন করবেন, আজকে আমাদের দর্শকরাও প্রশ্ন করে আপনাদেরকে জানাতে পারবেন। এর বাইরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই 818921 থেকে 7 পর্যন্ত নাম্বারে ফোন করে প্রশ্ন করতে পারবেন। মানে আপনি কার্টুনিস্টের কাজ কিন্তু কার্টুনিস্ট করেছে, সে মনে করেছে এটা, কিন্তু কার্টুন কিন্তু সমাজের প্রতিফলন, এটা প্রতিফলন, ইট ইজ নট দ্য পজিটিভ। মনে করেছে যে এইরকম ছাত্রলীগ করতেছে, সে দিয়েছে, কিন্তু ছাত্রলীগটা মানে কি? আপনি তাহলে একটা ভালো কাজের কথা বলেন তো, এই সময়কার ছাত্রলীগের একটি ভালো কাজের কথা বলেন। আমি একটু আগে আপনাকে জিজ্ঞেস করেছিলাম, আপনি 98 সালে আপনার নেতৃত্বে রুটি বানানোর কাজ শুরু হয়েছিল, সেগুলা বলছেন, কিন্তু আপনি রিসেন্ট টাইম, আমি যদি বলি এই 2009 থেকে, কিন্তু 10 দিন বা 1 দিনের না, এটা একটা অনেক বড় টাইম। বাহাদুর ভাই, আমি বলছি যে এই 2009 থেকে 12 পর্যন্ত একটা যদি মানে
মানুষকে উদ্বুদ্ধ করার, মানুষ খুশি হওয়ার মতন একটা কাজ যদি আপনি বলেন, আমি খুবই খুশি হতে পারতাম। আপনি বলেন। আমি বলতেছি রাজনীতি একটা মনে করে বলেন। একটি মনে আমি কিন্তু একটা প্রসেসের কথা বলবো না। রাজনীতি কিন্তু একদিনের ঘটনা। আজকে কিন্তু আমি একদিনের ঘটনা দিয়ে রাজনীতি পুরোটা বিচার করবো বা 5 দিনের দিয়ে বিচার করবো সেটা না, একটি প্রসেস। এটা কি ছাত্রলীগ কি কি করেছে আমি দুই একটা আমার ব্যক্তিগত জীবন থেকে শুরু করি। আমি টাইম ফ্রেম বেঁধে দিয়েছি। আপনি 9 থেকে যদি 2000টা ভালো কাজের কথা বলতে পারেন, আমি পুরো সময় আপনাকে দিব। 9 থেকে এটা বর্তমান সভাপতি সাধারণ সম্পাদকের কাছে প্রশ্ন করা ভালো, কিন্তু আমরা কি এটা একটা চেনে নিয়ে যাবো? মানে আমি খায়ের ভাই, আমি আপনার কাছে ফিরতে চাই। মানে যদিও আজকে বাহাদুর ভাইকে আমি অনেক কিছু, উনি আবার নিজেদের দায় বাঁচানোর জন্য যার কথা বললেন, এই যে হিরোর কথা, মানে যে ছাত্র দলের মিছিলে হামলা করার ছবি যার ছাপা হয়েছে, তাকেই আপনারা সসম্মানে পদবি দিলেন। এটাতে কি মানে ছাত্র দলের কোনো রিয়াকশন, নাকি এইরকমই হবে ছাত্র দল? মানে প্ল্যান্টেড, বিভিন্ন সময় প্ল্যান্টেড থাকবে, আবার সবসময় সসম্মানে দলে ফেরত আসবে, এরকম কি? নাকি আপনারা চিনতে পারেননি? এটা খুব ব্যতিক্রমধর্মী ঘটনা। এটা আমি আমার নলেজে নেই সে কখনো ছাত্রলীগ করছে। ব্যাপারে বাহাদুর ব্যাপারে বললাম, আমি শুনলাম গণমাধ্যমের ব্যাপারে আমি শুনলাম যে এটা আসলে এটা কথা না। ছাত্র দলের অসংখ্য নেতা কর্মী যোগ্য নেতৃত্ব, এখানে আপনার বাইরে থেকে ধার করতে হবে এই ধরনের কোনো যুক্তি নেই, যুক্তি আছে বলে মনে করেন। তাহলে আপনারা মনে করছেন না যে ধার করেছেন? ধার করার কোনো মানে জেনুইন খাঁটি ছাত্র দলের লক্ষ হাজার হাজার নেতা কর্মী আছে, এখানে বাইরের থেকে ছাত্রলীগ থেকে একটা ছেলে আনি ছাত্র দলের সভাপতি বানাইতে হবে। ছাত্র দলের এরকম তো কোন রকমের অকাল পড়ে নাই, এরকম অবস্থা নাই ছাত্র দলের। আর বিষয় বস্তু হলো যেটা হলো ছাত্র রাজনীতি। ছাত্র রাজনীতিতে ধরেন আমাদের 2 দিন হলো ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন কমিটি হওয়ার পর সৌজন্য সাক্ষাৎকারের জন্য, এটা আমরা যখন ছাত্র রাজনীতি করছি আমরা বিসির সাথে বেশি ব্যস্ত থাকে, ছাত্র দল বিভিন্ন সময় থাকে, অ্যাপয়েন্টমেন্ট করা হয় যে স্যার কখন সময় দিতে পারেন এটা কথা বলবো। তার এক টাইম বলো ওই টাইমে আসে, ছাত্ররা দেখা করছি আমরা। ঠিক আপনি দেখেন আমরা 2 দিন এই সমসাময়িক 2 দিন রাজশাহী বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় যে উদ্ভূত সৃষ্টি করলে, এর আগে তো ছাত্রলীগ নিজেরাই আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ধরেন, বুয়েট ধরেন, আপনার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এমসি কলেজ ধরেন, বাংলাদেশের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান বিগত 4.5 বছর যে আপনার বন্ধ ছিল দীর্ঘ সময়, এটা ছাত্র দলের টেন্ডারবাজি, ডাকাতি, রাহাজানি, নিজেদের মধ্যে হল দখল, আপনার বাজার দখল এবং বিভিন্ন ভাড়া কাটা, এবং সেখানে দেখা গেল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পৈশাচিক অবস্থা তারা সৃষ্টি করছে। 3 তলা থেকে ছাত্রলীগের একজনে ফেলে কি পৈশাচিক নির্যাতনের শিকার হয়েছে তাদের দলীয় নেতাকর্মী। এবং আপনি দেখেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় বইয়ের রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের গুলিবিদ্ধ অবস্থায় সে সর্বশেষ এই যে চাঁদার টাকা নিয়ে পদ্মা সেতুর জন্য চাঁদা উঠে গেছে, চাঁদার ভাগ বাটোয়ারা নিয়ে রাতের বেলা একজন গুলি করে মেরে ফেলে। ছাত্রলীগের যদি ছাত্রলীগ না, ছাত্র রাজনীতি ইতিহাসের যদি কলঙ্কজনক অধ্যায় আপনি যদি স্মরণ করতে, তাহলে এই বিগত 4 বছর ছাত্রলীগের অনৈতিক এবং ছাত্র সমাজের বাইরে যে সমস্ত কর্মকাণ্ড করছে, এটা ছাত্র সমাজের যে অতীত আছে 52 সাল থেকে 90 পর্যন্ত, এটাকে কালিমা মসজিদ দিয়েছে। আই ডোন্ট নো, আমি জানি না বাদের ব্যাপারে কিভাবে এগুলার আপন করবেন বা এগুলো স্বীকার করে নেবেন, তো ভবিষ্যতে তাদের সাবেক সভাপতি হিসেবে হয়তো তাদেরকে পরামর্শ দিবেন এইভাবে ছাত্রলীগ কিভাবে চলার জন্য। এটা টোটাল বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য একটা নেতৃত্বের জন্য। আমি বলতে চাই এটা টোটাল বাংলাদেশের যে আগামী দিনের নেতৃত্ব, আপনি কি নেতৃত্ব আসবে, নেতৃত্বটা কারা দেবে, এই দেশের শাসন কারা করবে। আজকে যারা বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব থাকে তারা পর্যায়ক্রমে জাতীয় নেতৃত্বে আসবে। তাহলে এই পর্যায়ে যদি অবস্থা হয় তাহলে সেখানে জাতীয় নেতৃত্বের অবস্থাটা কোথায় আসবে, সেই দেশ কারা চালাবে, কিভাবে দেশ চলবে। এই জন্য এই সমস্ত বিষয়গুলো আমার মনে হয় সিরিয়াসলি দেখা হতো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এক টাইমে ছাত্রলীগের এই বেহাল দশা দেখে উনি নিজে সাংগঠনিক সম্পাদক থেকে উনি নিজে পদত্যাগ করলেন। বাট এটা কোনো আজ পর্যন্ত তার কোনো এটার কোনো রিমিডি হলো না, এটা কোনো উন্নতি হলো না। এটা পর্যায়ক্রমে পর্যায়ে গেছে, এখন আর এটা কন্ট্রোল করার মতো কারো কোনো ক্ষমতা নেই। আপনি দেখেন পুলিশ দাঁড়ায় থাকে, তারা মারামারি করে, আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন টেন্ডারবাজি চিন্তা করে পুলিশ দাঁড়াতে, তার কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তাহলে সাংগঠনিক সম্পাদক থেকে আপনি প্রাইম মিনিস্টার পদত্যাগ করলেন, তাদের থেকে অব্যাহতি নেই, কিন্তু আবার উনি প্রাইম মিনিস্টার ছাত্রলীগের সম্মেলনে বক্তৃতা দেন, সেখানে বিভিন্ন কর্মকাণ্ডে গিয়ে তাদেরকে উদ্বুদ্ধ করেন। দেখা গেল যে প্রাইম মিনিস্টার বক্তব্য শুনলো, পরের দিন আসি রাতের বেলায় খুন খারাপি শুরু করে দিল। তাহলে বক্তব্য কি আর তাদের অ্যাক্টিভিটিস কি সেটা বুঝলাম না। এখন এগুলা
মানে এগুলা থেকে কি আপনারা অনুপ্রাণিত হচ্ছেন নাকি শিক্ষা নিচ্ছেন? মানে ছাত্রদল অনুপ্রাণিত হচ্ছে? ছাত্রদল কেন অনুপ্রাণিত? ছাত্রদল একটা আইডিওলজি ফিলোসফি নিয়ে ছাত্রদলের ছাত্র রাজনীতি আমরা করছি। আমরা ছাত্রদল 79 সালে প্রতিষ্ঠা লগ্ন থেকে আমরা ছাত্রদলের রাজনীতি ছিলাম। আমরা এটা প্রতিষ্ঠা হওয়ার পর থেকে ধরেন 82 সালে হোসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতা আসলো, বাহাদুর ব্যাপারীরা ভালোভাবে জানে। এই দীর্ঘ পরিক্রমায় আমরা সংগ্রাম আন্দোলন করে জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ ছাত্রছাত্রীদের ভোটে ডাকসু, রাকসু, ইউকসু যেখানে যে নির্বাচন হয়েছে আপনি আমার প্রশ্নের উত্তর দেন নাই। আমি কিন্তু বাহাদুর ব্যাপারী নিজের মানে নিজেকে ডিফেন্ড করতে গিয়ে কিন্তু এই যে লাল চিহ্নিত মানে গোল চিহ্নিত সেই সময়কার শিক্ষা ভবনের মারামারি, গুলি চালানো, সেই শিক্ষা ভবনে মারামারি, হ্যাঁ শিক্ষা ভবনের হ্যাঁ সেই ছবি রেফারেন্স দিয়ে কিন্তু উনি বললেন যে মানে এটা হলো অনেক সময় ঘাপটি মেরে থাকে, দলের মধ্যে ঘাপটি মেরে থাকে তারা এসে উনি নিজেকে আচ্ছা তার মানে আচ্ছা আপনি ডিফেন্ড করছেন যে খাঁটি একেবারে খাঁটি ছাত্র দল। আপনি কি বলেন? আমাদের ছাত্র দলের শত শত একই পোস্টে পাওয়া যায়, শত শত যোগ্য নেতৃত্ব আছে। এখানে আমরা বাইরে থেকে আপনার মাইগ্রেট করে মাঝে মধ্যে অন্য দলে ভাড়া খাটতে যায়। তাহলে না, ভাড়া খাটতে যাবে কেন? এটা হলো পার্সোনাল ব্যাপার। এই ভাড়া কাটা না কাটে সবকিছু এত বড় বৃহৎ সংগঠন কখন কোথায় যায় কারকে খোঁজ লাগে, মানে সেটার জন্য তাদেরকে রিওয়ার্ড দেন তো না? রিওয়ার্ডে তো প্রশ্ন কেন রিওয়ার্ড দেওয়া হবে না? মানে ধরেন যে কথার কথা যে এখন ছাত্রলীগের মধ্যে যেরকম হচ্ছে, এর মধ্যেও যে কোনো হিরো নাই, জুয়েল নাই, হাবিব নাই, তা তো বলা যাবে না। তারা ভবিষ্যতে আরো মানে ধরেন এই বদনামের জন্য তো কিছুটা তো এরা উনি তো মরাল বলেই দিল, এটার জন্য বড় খেসারা তো দিতেই হবে। কিন্তু সেটার জন্য তো পরবর্তীতে তারা আপনারা পুরস্কৃত করবেন এভাবে, ধরেন বয়স পার হয়ে গেলেও ছাত্র দলের সভাপতি করবেন, সাধারণ সম্পাদক করবেন, তাই কি? এটা দেখেন বাহাদুর ব্যাপারে জানে। আমাদের সুলতান মোহাম্মদ মনসুর ভাই যখন ডাকসুর ভিপি হলেন, মোস্তাক ভাই যখন ভিপি জিএস হলেন, ওইখানে তখন ওনাদের প্রত্যেকে আমরা তখন ওই টাইমে কিন্তু প্রত্যেকে রিএডমিশন নিতাম। এবং ধরেন মোস্তাক ভাই যখন জিএস ছিলেন তখন তো উনি ম্যারিড অবস্থায় ছিলেন, মেডিকেল থেকে সবাই জানে। সুলতান মনসুর ভাই একই অবস্থা ছিল। এখন হয়তো ছাত্র রাজনীতি সবসময় প্রেসিডেন্ট সেক্রেটারির ব্যাপারে এই ধরনের কনসিডার করা হয়, এটা হয় মাঝে মধ্যে। কিন্তু আপনার যখন বিশ্ববিদ্যালয়ে যে প্রেসিডেন্ট সেক্রেটারি হবে সেটা অবশ্যই বিশ্ববিদ্যালয়ে ছাত্র হবে, এটা হয়তো একজন দুইজন থাকতে পারে। এর আগেও যারা ছিলেন আপনার ছাত্র দলে সকল 45-46 বছর বয়স, আর এখনো এটা নিয়েও কিন্তু অনেক সমালোচনা হয়েছে। আর এখন কিছু কিছু অতিরিক্ত এত বয়স না মেয়েরা হলে বয়স কমায়, কিন্তু মেয়েরা এবং ছাত্রদলের সভাপতি এবং সাধারণ সম্পাদক, এটা আমরা কিছু আছে আমরা হয়তো বা আমাদের দলের অনেক নেতৃত্ব সচিব। তাইলে আজকে থেকে ইহাই মানে আমরা সাব্যস্ত করি ছাত্র দলের সভাপতি সাধারণ সম্পাদক হইলে বয়স জিজ্ঞাসা করা যাইবে না, এবং মেয়েদের তো অবশ্যই না, মেয়েদের তো জিজ্ঞেস করা যাবে না। ফোনে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন দুজন দর্শক, আমি একজনের ফোন নিতে চাই। হ্যালো, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। জি আমি শফিউল ছিলাম। জি বলেন। তো আমার প্রশ্নটা হলো, বাংলাদেশ আওয়ামী লীগের একটা অঙ্গ সংগঠন ছাত্রলীগ, তারা প্রশাসনের এত লোকজনের সামনে এ ধরনের একটা ঘটনা ঘটালো, এটা কি প্রশাসনের সামনে এই যে ঘটনা ঘটলো এটা এই পর্যন্ত কোন দলের কেন্দ্রীয় পর্যায়ে বা জাতীয় পর্যায়ে কোন এটা অ্যাকশন নেয়নি? তাহলে কি আমরা বুঝবো প্রশাসনের সামনে এই ধরনের একটা ঘটনা ঘটলে কি উদ্বোধন কোন কর্মকর্তার নির্দেশে নাকি অন্য কিছু? আমরা এটা সাধারণ জনগণ আমরা কি বুঝবো? অনেক ধন্যবাদ। হ্যাঁ, আরেকজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমি লিখন বলছি পরিবার থেকে। জি। তো আমার কোশ্চেনটা হচ্ছে যে আমরা আসলে ছাত্রদল এবং ছাত্রলীগের চরিত্রগত দিকগুলো আমরা খুব ভালোভাবে জানি ইতিহাস দিক থেকে। তো ছাত্রলীগ এবং ছাত্রদলের কোনো পার্থক্য দেখি না। আচ্ছা। কিন্তু আমার কোশ্চেন হচ্ছে যে যেহেতু আওয়ামী লীগ সরকার আর্থিক পরিবর্তনের অঙ্গীকার নিয়ে, তার অঙ্গ সংগঠনের মধ্যেও আমরা দেখতে চাই যে ছাত্রলীগ সেই এই বিপরীত এই আচরণটা করবে যেটা পরিবর্তনের দিকে নিয়ে যাবে। ছাত্রলীগকেই সবার আগে বা আওয়ামী লীগকে সেই প্রশ্নটা করেন ভাইয়া, প্লিজ প্রশ্ন করেন। প্রশ্নটা হচ্ছে যে আওয়ামী লীগের অথবা ছাত্রলীগ অঙ্গ সংগঠনের লোকজনকেই
পরিবর্তনের ডাকে তাদেরকেই সেই দিক থেকে ছাত্রলীগের আরো বেশি। আচ্ছা, ওকে, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। দুজনের কাছে প্রশ্ন, চরিত্রগত দিকের কোনো পার্থক্য নেই, সে ব্যাপারে আপনারা ডিফেন্ড করবেন কিনা যে দুইটা একই চরিত্র? এখন যদি একই চরিত্র হয় তাহলে ছাত্রলীগ যা যা করছে একই চরিত্রের অধিকারী হিসেবে ছাত্রদল, মানে সেটা নিশ্চয়ই খায়ের ভাই ডিফেন্ড করবেন, কারণ পার্থক্য নিয়ে। আর আরেকটা জিনিস, অঙ্গ সংগঠন তো আসলে আরপি অনুযায়ী হওয়ার কথা না, কিন্তু এখন মোর দেন অঙ্গ সংগঠন, কারণ একটার পর একটা ঘটনা ঘটে, দায়িত্ব নিচ্ছেন না, একটা মামলা হচ্ছে না, কেউ ধরা পড়ছে না, কেস হচ্ছে না, এটা অঙ্গ সংগঠনের হচ্ছে বেশি সংগঠন। অঙ্গ সংগঠন হলো তাও একটু কেউ হুমকি ধামকি দিত, এখন তো সবকিছুর উপরে ফ্রি স্টাইল। না, ফ্রি স্টাইল ঠিক ফ্রি স্টাইলে তো চলতেই পারবে না, তো অঙ্গ তাদের দায়িত্ব নেওয়ার বিষয় না, এটা ওই সংগঠন তার দায়িত্ব নেবে এবং এই বিষয়ে অ্যাকশন নেবে। কিন্তু আমি খায়ের ভাই সূত্র ধরে কিছু না বললে দর্শকরা মনে করবো যে বাহাদুর ভাই কি বললেন না, প্রিপারেশনের দরকার নেই। সেটা হলো খায়ের ভাই যেভাবে ছাত্রলীগের এই 3 বছরের ইতিহাস বলল, আসলে মস্ত বড় সিসি বলিতে বলতে সবকিছুকে সিসি বলা যাবে না যদি না আমরা পিছনে, কেন পিছন বলতে এটা আমরা অনেক দূর আগাইছি। দেখেন, আমরা বিশ্ববিদ্যালয়ে গুলি না হইলে ঘুম হইতো না, গুলি না হইলে ঘুমতে উঠতাম না। বিশ্ববিদ্যালয়ে ক্লাস হইতেছে, 2 পক্ষ মাইক লাগে এমন বা 3 পক্ষ মাইক লাগে এমন মিটিং শুরু করলাম, গোলাগুলি শুরু হইলো, অনেকে অনেক ঘটনা ঘটছে। এইরকমই একটা ঘটনা আমি বলি। একদিন বিশ্ববিদ্যালয়ে ম্যাডাম খালেদা জিয়া হলের সম্মেলনের প্রধান অতিথি, সেখানে গেলেন উনি বক্তৃতা দেওয়ার আগেই সূর্য সেন হলে একজন নেতা মারা গেল, এবং অন্তর্দলীয় কোন দলে। শুধু তাই নেই, এইরকম বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কোন দলে প্রায় আমার দেখা 40 জন নেতাকর্মী তারা নিহত হয়েছেন। আমি শহীদুল্লাহ হলে থাকতাম, এফএইচ হলে একদিন দেখি বিকাল বেলা এক গ্রুপ গিয়া ধুম করে গুলি করে একজনের পাশে ওই হলের নেতা এই ভিপি ছিলেন। এইরকম অনেক ন্যাক্কারজনক ঘটনা বিশ্ববিদ্যালয়ে ছিল, এবং সেই বিশ্ববিদ্যালয়ে আজকের যে উন্নতি সেটা হলো এখন গোলাগুলি হয় না, এখন বলতে পারেন কি ব্যবহার করে, লাঠি ব্যবহার করে। আমরা এইটাও চাই না। একটা মানে আমাদের একজন দর্শক যিনি ফোন করলেন যে চরিত্রগত দিকের কোনো পার্থক্য নেই, পার্থক্য নেই, তারা সবাই ছাত্র। আপনি পার্থক্য বলতে গিয়ে বললেন গোলাগুলি হয় না, এখন লাঠালাঠি হয়, বা হকি স্টিক দিয়ে নির্মম ভাবে মারা হয়, ছাদের উপর থেকে 4 তলার উপর থেকে ফেলে দেওয়া হয়, সেটাও তো আমরা চাই না। ছাত্রদের কাছে পড়াশোনা করা, আমরা এটার উন্নতির জন্য কি রাজনৈতিক একটা সহাবস্থান নিশ্চিত এবং পড়াশোনার মধ্য দিয়ে এই ছাত্ররাই ছাত্র রাজনীতি করবো, নাম্বার 1। এবং প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র যে অ্যাক্টিভিটি, যেটা ডাকসু থাকতে হবে, ছাত্র সংসদ নির্বাচন থাকতে হবে, কোকারিকুলাম অ্যাক্টিভিটিস থাকতে হবে, ছাত্র যেহেতু যৌবনের একটি উত্তেজনা থাকতে হবে, সেখানে উত্তেজনার সাথে সাথে ভালোবাসা থাকতে হবে, প্রেম থাকতে হবে। এইগুলো যখন অ্যাক্টিভ থাকবো এবং যখন সমাজের নেগেটিভ জিনিসগুলা না আসবে, তখনই আমার এই ছাত্র সমাজ, এখানে ছাত্রলীগ ছাত্র দল না, একটি সুন্দর জায়গায় যাবে। আমরা যদি একটু পিছনে না গেলে কি হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো ছাত্র রাজনীতির প্রাণ কেন্দ্র, এখানের শিক্ষকদের অ্যাক্টিভিটি, ছাত্রদের অ্যাক্টিভিটি, কর্মচারীদের অ্যাক্টিভিটি সর্বোচ্চভাবে মানুষ দেখে। একদিন দেখলাম কি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের ভিসির পদটা মানে চেয়ারটা দখল হয়ে গেল। এটা কিসের আলামত? এখানে কিন্তু সর্বোচ্চ প্রতিষ্ঠানে আঘাত হানা। ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কি হলো, একদিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অপমানিত করা। মানে বাহাদুর ভাই, এখন আপনি এগুলো ডিফেন্ড করতে চাইলে আপনার অনেক মানে আপনার অনেক পুরনো ইতিহাস বলতে হবে। আমরা আসলে ইতিহাস, এই যে উত্তরণের কথা কিন্তু আমাদের দর্শক বলে দিয়েছেন, পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আসছে, কিন্তু সেই পরিবর্তন মানে কি এই পরিবর্তন যে দলটাকে অঙ্গ সংগঠন বলা যায় না প্রিয় অনুযায়ী, আপনারা ভাতৃপ্রতিম বলেন, এমন ভাই হলে কিন্তু মানুষ নিষ্ঠুর ভাবে এই ভাইয়ের কে মানে অস্বীকার করে, এবং যে ভাইয়ের জন্য খেসারত দিতে হয়। আমি জানি না খায়ের ভাই কি বলবেন। ছাত্র দলের যে এবারের যে কমিটি হয়েছে, বরাবরই কিন্তু এই যে বয়স নিয়ে যদিও আপনি আগেই এটা কোনো ব্যাপার না, এটা দলের মধ্যে না। আমাদের যারা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সভাপতি সেক্রেটারি, তারা তো প্রতিষ্ঠানের ছাত্র, 2-1 হয়তো তাদের স্টুডেন্টশিপ এখন রেগুলার না, এটা হতে পারে। আপনাদের একবারই গড় পড়তে যে আপনাকে দোষ দেবেন সেটা না। একজন গ্রিন কার্ড হোল্ডার, আমেরিকার গ্রিন কার্ড হোল্ডার, যার বাচ্চা ভিকারুনেসা স্কুলের ক্লাস 8-এ পড়ে, সে যখন নাকি মানে এরকম ছাত্র দলের মতো একটি দলের এরকম সাংগঠনিক পদে যখন নাকি থাকে, তখন তার পিছনে কি ছাত্ররা দাঁড়ায়, নাকি এরকম ব্যবসায়ী বা ওরকম 8ম শ্রেণীতে পড়া কন্যার বাপ
বাপেরাই দাঁড়াবে, নাকি তাদেরকে ওই যে আপনারা ওই ব্যবসা, ওইটাকে আপনি খুব গুরুত্ব দেওয়াটা ঠিক না। এখন হলো সমসাময়িক ছাত্র রাজনীতি এবং যেটা পরিস্থিতি বিভিন্ন শিক্ষা সেটার উপর আপনাকে গুরুত্ব দেওয়া উচিত। ওটা খুব ইমিডিয়েট একটা বিষয় আমি আপনাকে বলছি, এটাকে নিয়ে খুব। কিন্তু এক ধরনের সমালোচনা আপনাদের দলের মধ্যেই রয়েছে যে ছাত্রদের চেয়ে এখানে আসলে ব্যবসায়ীদেরকে এখানে দেওয়া হচ্ছে, এবং নানা ধরনের অ্যালিগেশন তো আছেই। না, আপনি দেখেন যে তার প্রিভিয়াস রেকর্ড, যারা আজকে এখানে ছাত্র দলের প্রেসিডেন্ট সেক্রেটারি, অর্গানাইজিং সেক্রেটারি হয়েছে, তাদের শিক্ষা জীবন, তাদের প্রিভিয়াস অ্যাক্টিভিটি, ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ততা, সবকিছু মিলে তো আপনি হিসাব করবেন, নাকি এটা কোথেকে হঠাৎ করে আনি তাদেরকে ছাত্র রাজনীতির দায়িত্ব দেওয়া হয়েছে। আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল ছিল ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। আপনার হাবিব ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, রেগুলার স্টুডেন্ট। আপনার এরপরে আমার সাংগঠনিক সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এখন বর্তমান কমিটি সাংগঠনিক রেগুলার স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা ছোট্ট একটা বিরতিতে যাওয়ার আগে একদমই খুব ছোট করে যদি উত্তর দেন, ছাত্রদের দল, হ্যাঁ ছাত্র দল, যদিও আপনারা সহযোগী সংগঠনই বলেন, আপনারা ওই আরপিওর ওইসব ধার ধারেন না, ওনারা আবার একটু ভদ্রতা করে আবার বলে যে ভাতৃপ্রতিম, মানে বিএনপির মধ্যে ওরকম রাগ ঢাকের কোনো ব্যাপার নাই, যদিও আপনারা আরপিওতে দাসকত দিয়ে ইলেকশন করলেন। এরকম একটি দলের যখন এই কমিটি ঘোষণা হয় মধ্যরাতে কেন, মানে এই যে অনেক সময় বলে যে বিএনপি এখন আর দল নাই, ক্লাব হয়ে গেছে, সেটারই কি বিপ্রকাশ? এটা আপনি তো তাহলে আপনি প্রশ্ন করারই অবান্তর আমি মনে করি। সেটা হচ্ছে, আপনি জানেন আমাদের নেত্রী এবং পার্টি এটা দীর্ঘ 1 সপ্তাহ 15 দিন এটার আলোচনা হয়েছে, সেটার ঘোষণাটা হলো, কমিটি ঘোষণা হলো আলোচনা হয়েছে সবাই মধ্যরাতে, ভোররাতে আমাদেরকে টিকার দিতে হচ্ছে, সেটা জানেন, সেটা হলো মানে দিনের আলোয় কি কোনো রাজনীতি করা যায় না? মতামত জানা হয়েছে, সবার সাথে কথা বলা হয়েছে, এবং দীর্ঘ সময় সবার সাথে আলোচনা করে বিভিন্ন ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে, বিভিন্ন ইনস্টিটিউশন নেতৃবৃন্দের সাথে সবার খোঁজ খবর নিয়ে এটা হঠাৎ করে কাগজে কলমের কোঠা থেকে প্রিন্ট আউট করে দেওয়া হয়নি। এটা বিভিন্ন আলোচনা করে সবার মতামত ভিত্তি করে এবং দীর্ঘক্ষণ প্রতিদিন রাতে 3টা-4টা পর্যন্ত ছেলেদের সাথে আলোচনা করা হয়েছে, সবার মতামত ওপিনিয়ন নেওয়া হয়েছে, তারপর কমিটি দেওয়া হয়েছে। আচ্ছা, স্বচ্ছতার জন্য আসলে মধ্যরাতে কমিটি ঘোষণা করা, মধ্যরাতে আপনার ভোর রাতে সকাল রাতের মধ্যে কোনো এটা পারছেন না। ভেতরে কমিটিটা দেওয়ার ক্ষেত্রে কোন রকমের আপনি গণতান্ত্রিক পদ্ধতি অনুসরণ না করে কি হুমকি দিতে আপনি সেটা যদি প্রশ্ন করেন। মানে কমিটিটা কখন আসলো, অনেক সময় অনেক ইমার্জেন্সি, অনেক প্রেস নিতে আমরা লেট নাইট করি, গুরুত্ব দেবে। এটা মধ্যরাতে কমিটির মনে হয় যেন কোন একটা আপনি এটার মধ্যে কি একটা অন্যদিকে নিয়ে যাচ্ছেন। না, আপনি তো ডিফেন্ড করলেনই যে স্বচ্ছতা রাখার জন্যই মধ্যরাতে, সুতরাং ওটা নিয়ে এখন আর লোকেরা আপত্তি থাকবে না, যে যত বেশি স্বচ্ছ তত বেশি সারা রাত কাভার হবে, কোনো সমস্যা নাই। এটা নিয়ে আসলে আপনাদের দলের মধ্যে দলে যারা সংখ্যালঘু তাদের মধ্যে আমরা যখন ছাত্র রাজনীতি করি, যখন আমরা কোথায় কোন ইনস্টিটিউশনে আমরা যখন প্যানেল আমাদের নির্বাচনে ছাত্র সংসদের, এখানে সে একটা ছাত্র সংগঠনের সভাপতি ছিল জানেন, আমরা কিন্তু সকাল 10টার মধ্যে আপনি ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে। আমাদের সারা রাত ওদের ম্যানেজ করতে করতে আমাদের ভোর 6টা-7টা বাজে, সারা রাত ঘুম নেই, তারপর আমরা আপনার প্যানেল ঘোষণা দিতে হইল। আচ্ছা, আমি একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরবো অন্যান্য বিষয় নিয়ে, শুধু ছাত্র রাজনীতি নয়, রাজনীতি অ্যাজ এ হোল ইত্যাদি নিয়ে কথা বলবো। প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের সঙ্গে আছেন আশা করি ছেড়ে যাবেন না। ফেরত আসছি ছোট্ট একটি বিরতির পর। অবাক হবার কিছু নেই, এখন হেয়ারকোট হার্বাল হেয়ার ডাই কিনলেই থাকছে 22 জেতার ধামাকা অফার, সাথে 100টিরও বেশি আকর্ষণীয় পুরস্কার। অংশগ্রহণের জন্য স্ক্র্যাচ করে ইউনিক নাম্বারটি SMS করুন 4636 নম্বরে। আমাকে বিদায় দাও তারেক। চৌধুরী বংশের মান রাখতে গিয়ে আজ আমি আরেকজনের। দোহাই লাগে, চুপ করে থেকো না। তোমার সেই আদরের নামটি ধরে একটিবার ডাকো। কাজ হেই ব্রো, সময় থাকতে কথা বলো। গ্রামীণ ফোনের নতুন অফার, মাত্র 25%। ময়না পাখি, तुम पे
হয়েছে? কথা না বলে যাবেন কোথায়? গ্রামীণ ফোনের নতুন অফারে জিবি টু জিবি মাত্র 25 পয়সা মিনিট, সাথে থাকছে 10 সেকেন্ড পালস। অফারটি পেতে স্টার টি লিখে SMS করুন 9999 নম্বরে। গ্রামীণ ফোন। এই প্রথম বাংলাদেশের স্বাধীন ব্যাংকিং সেবা ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং। ব্যাংকিং সুবিধা এখন ব্যাংক ছাড়াও যখন যেখানে প্রয়োজন, যে কোনো মোবাইল থেকে। ডাচ বাংলা ব্যাংক মনোনীত এজেন্ট বা মোবাইল ফোন কোম্পানির সনদপ্রাপ্ত কেন্দ্র থাকা মানে নগদ টাকা জমা দেওয়া বা তোলা যাবে সহজে। মাত্র 100 টাকা ডিপোজিটে ছবি সহ পরিচয়পত্র দেখিয়ে অ্যাকাউন্ট খোলা যায়। আপনার মোবাইল ফোন নাম্বারের শেষে যুক্ত হবে একটা চেক ডিজিট, সেটাই অ্যাকাউন্ট নাম্বার। মোবাইল ব্যাংকিং এ ফোন, চেক ডিজিট আর গোপনীয় পিন নাম্বার, এই 3 মিলে আপনার অ্যাকাউন্ট সবসময় 100% নিরাপদ। বেতন ভাতা, গ্যাস বিদ্যুৎ বিল, কেনাকাটা, বিদেশ থেকে টাকা পাঠানো, মোবাইল ব্যাংকিং এ সবকিছু সহজে সম্ভব। ব্যাংক এখন পকেটে। ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, আপনার বিশ্বস্ত সহযোগী। একটা সময় ছিল মানুষ তার খাদ্য সংগ্রহ করত প্রকৃতি থেকে, যা ছিল বিশুদ্ধ। আর সেই শুদ্ধতা এখন স্পন্দন রাইস ব্র্যান অয়েলে। চালের কোড়া থেকে উৎপন্ন স্পন্দন রাইস ব্র্যান অয়েল 100% কোলেস্টেরল ফ্রি। স্পন্দন রাইস ব্র্যান অয়েল, আমাদের শুদ্ধতা, আপনার সুস্থতা। অবাক হবার কিছু নেই, এখন হেয়ার কোড হার্বাল হেয়ার ডাই কিনলেই থাকছে 22 জেতার ধামাকা অফার, সাথে 100টিরও বেশি আকর্ষণীয় পুরস্কার। অংশগ্রহণের জন্য স্ক্র্যাচ করে ইউনিক নাম্বারটি SMS করুন 4636 নম্বরে। বিরতির পর আবার স্বাগত নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আমরা ছাত্র রাজনীতি নিয়ে কথা বলছি। আমাদের সঙ্গে আছেন বাহাদুর ব্যাপারী এবং আবুল খায়ের ভূঁইয়া এমপি। আমরা যে জায়গায় ছিলাম, আমরা মানে এখন আসলে যদি ডিবেট করতে থাকি তাহলে সারা রাত কাভার হয়ে যাবে, এবং এই জায়গা থেকে আমরা সবসময় এই আলোচনাটা করি এখান থেকে বের হয়ে আসার উপায় কি। আসলে ঘুরে ফিরে আর বের হওয়ার কোনো উদ্যোগ থাকে না। টকশোতে বড় বড় কথা, অনেক রকমের সাজেশন, 10টা পয়েন্ট ইত্যাদি নানান কিছু করে যায়, কিন্তু বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? আসলে বিড়ালের গলায় ঘন্টাটা, এই জায়গা থেকে ফেরত আসার জন্য ঘন্টাটা আসলে কি? আসলে আমি আপনাকে কি বলবো, এই সরকারের তো এখন বেহাল দশা। এটা তো সরকারের যে পজিশন সেটা হলো আপনার গরু জবাই করে দিলে যে শেষে মরার আগে যেন লাফালাফি করে, এখন তাদের দশা হয়েছে সেটা। তাদের কোথায় কোন রকমের কন্ট্রোল নেই। আপনি ছাত্রলীগ নিয়ে চিন্তা করেন, ওটা দেশের তো 12টা বাজার আছে, শুধু ছাত্রলীগ না। তো আপনি দেখেন সেটা ব্যাংক সেক্টরে অব্যবস্থাপনা, বিদ্যুৎ সেক্টরে অব্যবস্থাপনা, পদ্মা সেতু নিয়ে আপনার অব্যবস্থাপনা, সব ক্ষেত্রে সরকারের চরম একটা নৈরাজ্যের অবস্থায় আছে। এখন সরকার, ছাত্রলীগ কোথায় কি করে, কোন বিশ্ববিদ্যালয় বন্ধ করে, শিক্ষক পিটায়। গত আজকের দেখলাম যে ঢাকা চট্টগ্রাম মেডিকেল কলেজ ইন্টার্নি ডাক্তাররা আপনার স্ট্রাইক করে বসে, ছাত্রলীগ সেখানে ওদেরকে মারধর করছে। কিছুদিন আগে দেখলাম যে ইয়েতে মারধর করছে। আমার নির্বাচনী এলাকায় আপনার ওই যে রায়পুর হসপিটালে গিয়ে ছাত্রলীগের পোলাবাহিনী যে আপনার ডাক্তারদের বেড়েছে, ডাক্তারের স্ট্রাইক করছে। এরপরে ছাত্রলীগের থানার সেক্রেটারি ধরে পুলিশ ওরা আটক করে পুলিশে দিয়ে দিচ্ছে গতকালকে ঘটনা। তো সরকারের আজকে যে চরম ব্যর্থতা এবং সরকার যে চরম দুর্নীতিতে যে নিমজ্জিত, এই অবস্থা থেকে সরকার দেশের জন্য, জনগণের জন্য, রাষ্ট্রের জন্য কিছু যে করবে, এই ধরেন না। আমার বক্তব্যতে ধরতে পারে ছাত্র রাজনীতি, এটাতে তারা লাগাম ধরতে পারতেছে না কেন? কারণ সরকার তো এদিকে কোনো নিয়ন্ত্রণ নাই, কোন সেক্টরের নিয়ন্ত্রণ নেই। একটা দেশের 4,500 কোটি টাকা একটা লোক 3,500 টাকা বেতনে চাকরি করে, তাকে লোন দিয়ে দিল, সে খেলো। আর সে যখন অর্থমন্ত্রী বলতেছে সাংবাদিকদেরকে 4,500 কোটি টাকা কোনো টাকাই না, তাহলে এই যে দুর্নীতির যে আখড়া পরিণত যে দেশটা, এটাতে এটা স্পষ্টভাবে এখন এই ছাত্রদেরকে নিয়ন্ত্রণটা করবে কি? সরকার নিজে যদি আপনার দুর্নীতিতে নিমজ্জিত থাকে, এবং ছাত্ররা যদি যারা করে তারা মনে করলো। আমি বিনীতভাবে আপনাকে বলছি, আমি সরকারের বেহাল অবস্থা আছে। আমি সেটা বলি, এই ছাত্রদেরকে কন্ট্রোল করবে এটা কি? তাদেরকে যেহেতু আমরা আরপি অনুযায়ী আমরা স্বীকার করি না করি, এটা তো প্রত্যেক দলেই তাদেরকে স্বীকার করে নিচ্ছে, তাদের নিয়ন্ত্রণ আছে। এখন তো এই ছাত্রলীগ দেখছে যে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ
বা অন্যান্য লীগ নিয়ন্ত্রণ আছে সেটা তো স্বীকার করে নাই আরপিওতে রাজপথ দিয়ে আসছে যে আমাদের আমরা এটা করব না, কিন্তু আরপি অনুযায়ী কেউ চলতেছে না, যেহেতু সবাই এটা ওন করতেছে। মাননীয় প্রধানমন্ত্রী ছাত্রলীগের সম্মেলনে ছাত্রলীগের সাক্ষাৎকার বক্তৃতা দিচ্ছেন, ওন করতেছে, যদিও সাংগঠনিক সম্পাদক থেকে পদ থেকে উনি পদত্যাগ করছেন। এখন দেখা গেল যে ছাত্রলীগের নিয়ন্ত্রণ করবে কি? রাজনীতি নিয়ন্ত্রণ করার ব্যবস্থা নাই, যার কারণে পুরো দেশটা আমি কিন্তু একটা স্পেসিফিক এবং ছোট্ট মানে একটা ছোট এরিয়া নিয়ে আপনাকে প্রশ্ন করেছি, আপনি কিন্তু পুরা গোটা জাতি দেশ এবং এটা নিয়ে আর বারবার করে বলার কিছু নাই। আমি জানি যে ঠিক আছে নানান দিকে দুর্নীতি ইত্যাদি ইত্যাদি এগুলা নিয়ে যখন আলোচনা করবো তখন আমি আপনার কাছে জানতে চেয়েছি যে এই জায়গাটা থেকে বের হয়ে আসার উপায় কি। আমি একটা এটা কি বলবো হাইপোথেটিক্যাল প্রশ্ন হলো যে আমি ধরে নিলাম আপনার দলে এখন এই অবস্থা, অথবা আপনি ইন পাওয়ার, আপনার দল এখন পাওয়ার এবং এইরকম আপনি যেই দল থেকে আপনার নেত্রী ওখান থেকে বের হয়ে আসছে, সাংগঠনিক পদ ছেড়ে দিয়েছে, কিন্তু তাদেরকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, তাদেরকে কে শাসন করে কেউ জানে না, এবং যার কারণে ইমেজটা নষ্ট হচ্ছে, গোটা দলের অথবা জোটের ইমেজটা নষ্ট হচ্ছে, সেরকম একটা অবস্থায় আপনি আবুল খায়ের ভূঁইয়া একজন এমপি, আপনাকে দায়িত্ব দেওয়া হলে আপনি কি করতেন? আপনি কি করতেন? আমি সমাধানের জায়গায় আমার ছোট্ট গণ্ডিতে আপনি আমার বলতেছেন যে আমি এটা থেকে কিভাবে বেরিয়ে আসবো। না, আমি বেরোতে উপায় না, বেরিয়ে আসবো কোথায়? যেখানে আসবো সেখানে তো একই অবস্থা। আমি ছোট্ট গণ্ডির থেকে বেরিয়ে আসবো। আপনার অভিজ্ঞতার আলোকে আপনার সাজেশনটা কি হতো? আমি একটা কথা বলি, আজকে যদি আমি স্বচ্ছতার আরাধনায় বলতে পারি যে তুমি স্বচ্ছ থাকো, আচ্ছা, আমি নিজে তো স্বচ্ছ না, আমি এটা কন্ট্রোল করবো কেন? কারণ সে নিজে দেখতেছে, শুনতেছে, পত্রিকা নিজে আমরা বাস্তব সবকিছু দেখতেছে যে দেশের অবস্থা। তাহলে ভবিষ্যতে ছাত্র দলেরও এই অবস্থা যখন হবে তখন বের হওয়ার কোনো উপায় থাকবে না, তাই তো? আমাকে এটা জড়ান কেন প্রশ্নে? আমি আপনাকে জড়াচ্ছি, আমি আপনার কাছে সাজেশন চেয়েছি, আপনি হলে কি সাজেশন দিতেন? একটা কোনো দায়িত্ব নিতে হলে তো না, মাননীয় প্রধানমন্ত্রীকে দায়িত্ব নিতে হবে। উনি তো তার সাংগঠনিক পদ থেকে পদত্যাগ করলেন। এরপরে একটার পর একটা ঘটনাগুলো আজ পর্যন্ত ছাত্রলীগের কোন নেতা কর্মীদের বিরুদ্ধে কোন সাংগঠনিক ব্যবস্থা নিলে গ্রেফতার করা হলো না। তার মানে আপনি কি বলছেন যে উনি আবার সাংগঠনিক দায়িত্ব তো ওনাকে নিতে হবে, পদে আসুক না, দায়িত্ব তো যেহেতু উনি ওনাদের সমাবেশে বক্তৃতা দিচ্ছিলেন, তার সাথে তাদের সবকিছু কথাবার্তা বলতেছেন, দায়িত্ব ওনাকে নিতে হবে। কিন্তু উনি দায়িত্ব নিবেন কিভাবে? উনি তো দায়িত্ব অনেক কিছু ওনার দায়িত্ব পালন কথা ছিল, উনি নিতে পারেন নাই। যার কারণে ওরা মনে করলো যে জাতীয় রাজনীতির ক্ষেত্রে যেভাবে আপনার বিভিন্ন রকমের পদ্মা সেতু থেকে শুরু করে আপনার এই যে পদ্মা সেতু নিয়ে অনুষ্ঠান করলে আপনারা ডাকবো, আমি দুর্নীতি নিয়ে করলো, হরমাল নিয়ে করলো, ডাকবো, সেগুলো নিয়ে এগুলো যখন দেখছি মাননীয় প্রধানমন্ত্রী কোনো ব্যবস্থা নিতে পারলেন না, যারা দুর্নীতিবাজদেরকে দেশপ্রেমিক বলে, তখন তো ছাত্রলীগ মনে করে পাইছে সুযোগ, কাজে লাগে, যা ইচ্ছা থাকে ফ্রি স্টাইল। জি, মানে আপনাদের কাছে আসলে কোনো ওষুধ নাই বা আপনাদের কোনো প্রেসক্রিপশন নাই যে আপনাদের দলেও যখন এরকম অবস্থা হবে তখন আপনারা কি ব্যবস্থা নেবেন বা আদৌ কোনো ব্যবস্থা নেবেন কিনা, সেরকম কোনো আমি আপনার কাছ থেকে একজন মানে ছাত্র রাজনীতি করা একজন বিচক্ষণ লোক হিসেবে আমি আপনারা হলে কি করতেন সেটা জানতে চাইছি। না, আমাদের এই ধরনের অবস্থা, এই ধরনের উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হবে না। আমরা যখন ছিলাম তখন পাশাপাশি এখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচন হয়েছে, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ ছাত্রদল কম্পিটিশনে নির্বাচন করছে, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে কিছু পদ ছাত্রলীগে পাইছে, কিছু ছাত্রদল পাইছে, বহু জায়গায় আমরা মেজরিটি পাইছি, বহু জায়গায় তারা কম বেশ পাইছে। আমরা তো সেখানে তো সব অবস্থানে আমরা ছিলাম, আমরা তো সেই মন মানসিকতার পজিটিভ করছি। আজকে বাংলাদেশে কোথাও কোন শিক্ষা প্রতিষ্ঠানে কোন সহাবস্থান আছে? আচ্ছা, খুবই ভালো, খুবই ভালো। আমি আমার প্রশ্নের উত্তর সহ অবস্থানের কথা বলেছেন, নির্বাচনের কথা বলেছেন, খুবই ভালো। আমি বাহাদুর ব্যাপারে আমি আপনার কাছে জানতে চাই, সহাবস্থান এবং নির্বাচন দুটির জন্যই ছাত্রের দরকার। আমি এক মিনিট আপনাকে একটু পজ দিয়ে রাখতে হবে, দুজন দর্শক খুবই বিরক্ত করছেন, মানে অনেকক্ষণ ধরে ওনারা অপেক্ষায় আছেন, আমি ফোন লাইনটা কেটে যাবে জন্য আমি নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আপনার প্রশ্নটি করুন। হ্যালো হ্যালো, জি হ্যালো, হ্যালো হ্যালো, জি আমি উত্তরা থেকে আজমান বলছি। আচ্ছা, ওকে, আপনি যেখানে বলছেন। আচ্ছা, শুনতে পাচ্ছেন? হ্যালো, জি শুনতে পাচ্ছি। জি, আমি মহসিন ভূঁইয়া বলছিলাম কুমিল্লা থেকে। আচ্ছা, বলুন প্লিজ। আমি জানতে চাচ্ছিলাম যে ছাত্রলীগ যে ছাত্রদলের উপর আক্রমণ করছে, এখানে কি আসলে ছাত্রলীগ না? এখানে আমাদের মনে হচ্ছে যে এখানে ছাত্র দলের কিছু নামদারি ক্যাডার যারা পদ থেকে বঞ্চিত হয়েছে, অথবা ছাত্র শিবিরেরও এখানে একটা ইন্ধন ছিল বলে আমরা মনে করি। কারণ হচ্ছে যে যেভাবে আক্রমণটা হয়েছে, এটা আসলে মনে হচ্ছে যে নিজেদের অন্তর্দন্ত এবং পদ হারানোর ভয়ে অনেকেই বঞ্চিত হওয়ার কারণে এই জিনিসটা করা
মানে আমাদের কাছে মনে হচ্ছে যে করতে পারে। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনার এরকম একটি প্রশ্নের উত্তর কিন্তু আমি খুব রুড ভাবে বলেছি যে তাহলে কি ছাত্রলীগ যারা সত্যি সত্যি যারা ছাত্রলীগ বা সংগঠন করতে আসে তারা ঘাস খায় নাকি? যদি নামধারীরা লোক এসে এরকম জিনিস করতে পারে তাহলে তাদের সংগঠন করার কোনো যোগ্যতা নাই। যাই হোক, বাহাদুর ব্যাপারে নিশ্চয়ই আরো অন্য কিছু বলবেন। আরেকটি ফোন আছে। জি, হ্যালো। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাডাম। জি জি, বলেন। ম্যাডাম, আমি আসলে প্রশ্ন করতে চাচ্ছিলাম আজকে যে ছাত্রলীগের যে সভাপতি আছেন বাহাদুর ব্যাপারী এবং আমার প্রশ্নটা হচ্ছে, আমরা তো ছাত্র দল এবং ছাত্রলীগের রাজনীতি অনেকদিন থেকে দেখতেছি, তো এমন কোন অবস্থা বাংলাদেশের ছাত্র রাজনীতি তৈরি করেনি যেটা বাংলাদেশের ছাত্র রাজনীতিতে অন্য ছাত্রদেরকে অনুপ্রাণিত করে। তো আমার কি মনে হয় না যে ছাত্র রাজনীতি খুব একটা প্রয়োজন আছে শিক্ষাঙ্গনে? যদি দেশের কোন ক্রিটিক্যাল মোমেন্ট তৈরি হয় সেক্ষেত্রে ছাত্র রাজনীতির কোনো দরকার হবে না। দেশের মানুষ অনেক ধন্যবাদ, আমি বুঝতে পেরেছি, তারা চেষ্টা করবে সেই সংকট মোকাবেলার। কিন্তু আমার মনে হয় কি ছাত্র রাজনীতির দরকার আছে। যদি না থাকে তাহলে আমি মনে করি ছাত্র দলের পক্ষ থেকে উনি ওনার নেত্রীকে জানাবেন এবং ছাত্রলীগের পক্ষ থেকে উনি ওনার নেত্রীকে জানাবেন যে ছাত্র রাজনীতি। আচ্ছা, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। খুবই ভালো প্রশ্ন আপনি যেখানে বলছিলেন। খায়ের ভাই যেখানে বলেছেন যে নির্বাচন, বলেছেন সহ অবস্থানের কথা, এবং আমাদের দর্শক একজন বলেছেন আদৌ প্রয়োজনীয়তা আছে কিনা। আপনি তিনটা জায়গায় আপনার সংসদ নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচন, ছাত্র হতে হবে। এখন আর সেই সুযোগ নেই রিএডমিশন নিয়ে কোন শিক্ষা প্রতিষ্ঠানে বড় ছাত্র, উত্তীর্ণ ছাত্র, অবতীর্ণ ছাত্র অথবা ছাত্রের বাবা নির্বাচন করা। সুতরাং ছাত্র হতে হবে। দ্বিতীয়ত সহাবস্থান নিশ্চিত করতে, ছাত্র হওয়ার মধ্য দিয়ে সেই ছাত্র ক্লাস করবে, পরীক্ষা দিবে, ক্লাস শেষে এসে রাজনৈতিক কথা বলবে এবং রাজনৈতিক মঞ্চে বক্তৃতা দিবে। কেউ যদি ছাত্র না হইয়া ছাত্র রাজনীতি করতে যায় তখন কখনোই এই সুন্দর পরিবেশ এবং সহাবস্থান নিশ্চিত করা যাবে না। এবং দ্বিতীয়ত কথা বলা হয়েছে ছাত্র রাজনীতি বন্ধ করা মানে আদৌ প্রয়োজন আছে কিনা অবশ্যই, কারণ এমন কোন ভালো উদাহরণ না, সামনে যখনই প্রয়োজন তখনই ছাত্ররা এগিয়ে আসে এবং জাতির পাশে দাঁড়ায়। এখানে ছাত্র রাজনীতির প্র্যাকটিস না থাকলে সাধারণ ছাত্ররা করবে, সেটা কখনো যদি নেতৃত্ব না থাকে বিভ্রান্ত হতে পারে। এবং সেই কারণেই একটি প্রসেসের মধ্য দিয়ে ছাত্রদল, ছাত্রলীগ সব পার্টি থাকে এবং থাকবে। সেটা ছাত্র সংশ্লিষ্ট ব্যাপারের মধ্য দিয়েই থাকতে হবে। সেটা ছাত্র সংসদ কার্যকর করার মধ্য দিয়ে ছাত্র রাজনীতিগুলো এগিয়ে নিয়ে যেতে হবে। আর পাশাপাশি ও বলছে ছাত্র প্রয়োজন, সেই প্রয়োজনীয়তাটা আজকের বাস্তবতায় কতটুকু আছে না আছে আরো সময় লাগবে, রিসার্চের ব্যাপার আছে এবং সেটা আমরা উপাত্ত পরে দিব। কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশে ছাত্র রাজনীতি প্রয়োজন আছে, যেহেতু আমি ছাত্র রাজনীতি করে এসেছি এবং এর প্রোডাক্ট অনেক আছে। এই দেশের জাতীয় রাজনীতিতে অংশগ্রহণ করেছে, এই মিডিয়া তো অনেক টাইকুন আছে যারা ছাত্র রাজনীতি করে এসেছেন, বিভিন্ন পেশায় তারা তাদের দায়িত্ব পালন করেছে। কিন্তু কথায় কথায় খায়ের ভাই দু একবার দুর্নীতির কথা বলে এসেছে, আমি এই কথা বলতে চাই না, কিন্তু আমরা বলতে চাই বাংলাদেশ এখানে থাকবে না, ছাত্র রাজনীতিও এখানে থাকবে না, শিক্ষা প্রতিষ্ঠানও এখানে থাকবে না। শিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে হবে। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হয়তো মনে হয় রাজনীতি কিছু করে না। ভাই আমি আপনাকে থামাবো, কারণ হলো যে আমাদের আসলে এখন আমরা যখনই এইসব দুর্নীতি আমাদের নানান রকমের সমস্যার কথা বলি, তারপরে যখন নাকি আলোর কথা বলি, যে টানেলের শেষ প্রান্তে যে আলোর কথা বলি, সেই আলোটা বলি তরুণ সমাজ। যদি আমরা ছাত্র সংগঠনের কথা বলি, এই তরুণের মধ্যেই কিন্তু তারা পড়ে। তাদের মধ্যেই যদি এই অবস্থা থাকে, তাদের মধ্যে যখন নাকি এই অবস্থা থাকে, তখন ওই অসম কম্পিটিশনকে আমরা সামনে নিয়ে আসতে হবে। একটি 27 বছরের ছাত্র নেতা একজন 40-42 বছরের ছাত্র নেতার সাথে যে অসম প্রতিযোগিতা, এই প্রতিযোগিতায় আসুন আমরা সবাই মিলে ছাত্ররাই ছাত্র রাজনীতি করুক এবং ছাত্র কর্মকাণ্ড সক্রিয় থাকুক, যৌবনের তারুণ্য থাকুক, তারুণ্যে প্রেম ভালোবাসা থাকুক। তা নিয়ে একটি সুন্দর দেশ তৈরির আগে ছাত্র সংগঠনগুলো সুন্দর হোক। যারা এইসব করে তারা ছাত্র সংগঠনগুলোর অতীত ঐতিহ্য, বর্তমান অবস্থানকে ঘৃণিতভাবে, ন্যাক্কারজনকভাবে নিচে নামিয়ে ফেলে। তখন আমরা এই টকশোতে এসে দায় দায়িত্ব নেওয়ার মতো আমি বলছি আমরা খুবই দুঃখিত। আমরা যখন নাকি তরুণ রাজনীতির কথা বলি, তরুণ সমাজদের কথা বলি, এই তরুণ ভোটারদের কথা বলি, সবকিছু নিয়ে কিন্তু আমরা তরুণদের নিয়ে এক ধরনের খেলা খেলছি এবং তরুণদেরকে ইউজ করছি। আমি আসলে আপনাদের কাছ থেকে আমরা কোনো সমাধান পাইনি, এবং আপনারা যারা রাজনীতি করেন এবং যারা এর উপরেও যারা আছেন, যারা নীতি নির্ধারণী, তারা অনেক সময় দায়িত্ব নিয়ে দায়িত্ব না নিয়ে এরকম একটা অবস্থা তরুণদের উপরে একটা চিহ্ন রাখে, কালিমা রাখে। আমার ধারণা আগে আমি তরুণ, তারপরে আমি ছাত্র দল অথবা ছাত্র লীগের আমি সদস্য,
অবশ্যই আমার ছাত্রত্ব থাকতে হবে। যদি আমি নিজেকে তরুণ মনে করি তাহলে তরুণের সেই উজ্জ্বল তারকাটাই যেন আমার মাথায় থাকে। এই ছাত্রলীগ বা ছাত্র দলের এই কালিমাটা যেন আমরা খুব স্বেচ্ছায় নিজেদের সিদ্ধান্ত নিয়ে আমরা যেন ত্যাগ করি। আল্লাহর হস্তে আমরা এইটুকু অন্তত আপনাদের কাছে, তরুণ সমাজ, আপনাদের কাছে আমাদের আহ্বান থাকলো। কারণ আপনাদের জন্য আর কেউ কিছু করবে না, কেউ ঘুরে দাঁড়াবে না, কেউ সিদ্ধান্ত নিয়েও কাছে এসে বলবে না যে তোমরা এটা করো অথবা করো না। তো আপনারা সবসময় ব্যবহার হওয়ার জন্য, আমরা এই ব্যবহৃত হতে দিব না আমাদের তরুণ সমাজকে। এটুকু প্রত্যাশা রেখে শেষ করছি আজকের অনুষ্ঠান। ভালো থাকবেন সবাই।